তা আপনি যদি আজকে ভিতর দিকে দেখেন ভিতরে কি আছে, এই যে যারা বিভিন্ন ইউনূস সরকার আসার পর যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পদক্ষেপ নিল, সংস্কার টংস্কার ইত্যাদি বিভিন্ন, কিন্তু এর ভিতরে স্টিয়ারিংয়ে যারা ছিলেন, ড্রাইভিং সিটে ছিল সবচেয়ে বড় দল বিএনপি, তার অন্তরে ছিল শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। এটা ছিল তার ভিতরে। বাহিরে যদি আসেন তাহলে বাহিরে কি ছিল? তার বাহিরে ছিল সব মেনে নেয়া, সব মেনে নেয়া, নয়তো নির্বাচন নাও হতে পারে, শঙ্কা ছিল। এবং মেজর হাফিজ অলরেডি বলেছেন যে আমরা গণভোট মেনে নিয়েছি এই কারণে, নাইলে নির্বাচনটা হতো না, এটা তারা মনে করেছে। তার মানে বাহিরে যেগুলো ছিল এগুলো তাদের সত্যিকার বিষয় না, এটা প্রতারণার মতো। তারপরে যদি আসেন, এর সাথে আরেকটা লোক দেখানো বিষয় তাদের ছিল, জুলাই বাস্তবায়ন, জুলাইয়ের যে চেতনার বাস্তবায়ন, এটাও লোক দেখানো। লোক দেখানো যদি না হবে তাহলে এত বিতর্ক কেন এখনো? আপনার এটা যদি লোক দেখানো নাই হবে, এখন জুলাই চেতনাটা কি? আচ্ছা, জুলাই চেতনা, এই যে জুলাই চেতনা বাস্তবায়ন, কোটা বিরোধী আন্দোলন জুলাই সনদের আইনি ভিত্তি। হ্যাঁ, কিন্তু সংস্কার কেন যুক্ত হলো সেখানে? আন্দোলনের সময় ন্যাচারালি আপনি সংস্কার যুক্ত হলে এই কারণে, আপনাদের সংস্কারের সাথে সংবিধানের সম্পর্ক, সংবিধান সংস্কার করবেন, সেটা কিভাবে করবেন সেটা একটু পরে আসি। সেই সংবিধান সংস্কার করতে হলেই আপনার আজকের যে গণভোট হইল এবং যেখানে জুলাই সনদের আইনি সংস্কার, অর্থাৎ জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার 2025, এই বিষয়টা আছে। তাহলে আপনার বাহিরে ছিল কি? লোক দেখানো, আপনি সবটায় রাজি হবেন, আর কথায় কথায় জুলাইয়ের কথা বলবেন যে জুলাই আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়ন করব, যেটা নোট অফ ডিসেন্টে ভরা, এবং ভাইটাল যে জিনিসগুলা সেইগুলাই একমত হয় নাই, বারবার এই কথা বলতেছে। কিন্তু আপনি গণভোটে যাওয়ার পর এই আলাপটা আরেক ধরনের প্রতারণা, কারণ আপনাদের ওই যে নোট অফ ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয় নাই বলেই তো গণভোটে যেতে হয়েছে। যদি ওইগুলো সিদ্ধান্ত হয়ে যেত আর তো গণভোটের প্রয়োজন ছিল না। এবং এই গণভোটের প্রস্তাবকও কিন্তু আজকে যারা ক্ষমতায় তারা, এখন তারা ওখানে ক্ষমতায় গণভোট, এখন বলতেছে গণভোট সংবিধানে নাই, তো জুলাই সংবিধান সংস্কার পরিষদ বলতে যা বুঝায় সেটা সংবিধানে নাই ইত্যাদি, সেটা আমি পরে ব্যাখ্যা আসছি। তাহলে এটা হলো বাহিরে, ভিতরে ছিল শুধু নির্বাচন, বাহিরে তাদের এইগুলো। এইবার আসেন অন্তরে, অন্তরে কি? অন্তরে ছিল নির্বাচনের পর সব কিছু অস্বীকার করব, নির্বাচনের পর কিছুই মানব না। এটা কেবল অন্তরের ভিতরে ছিল। যেমন ধরুন, আপনি যদি একটা ঘর ভাড়া নেন, কারো ঘর ভাড়া নেওয়ার সময় আপনার প্ল্যান আছে যে ভাড়াটি হিসেবে ঢুকবেন, কিন্তু এরপরে এই বাড়ির দখলটা আর ছাড়বেন না, তার মানে আপনি বাড়িটা দখলের উদ্দেশ্যেই ভাড়া নিছেন। ভাড়াটি হিসেবে ঢুকলেন, ঢোকার পর আপনি আর সরছেন না এখান থেকে, তখন এটা মালিকানা দাবি করে বসলেন ইত্যাদি। এইটা রাজনৈতিক কৌশল না? এটা তো কৌশল কোনটা? যেই কৌশলে আপনি জনগণের সাথে, জনগণকে বিভ্রান্তিতে পড়বে, জনগণ যেখানে আপনার আস্থা রাখে যেটা করছিল সেখান থেকে আপনি তো, এটা তো কৌশল, এটাকে বলে না, এটা প্রতারণা বলে। এটা নিজস্ব বেনিফিটের জন্য। তা না হলে আপনি যদি মনে করেন যে এইখানে, যেমন ধরেন যে আন্দোলনের সময় তো একটা পার্টি দীর্ঘ সময় গুপ্ত অবস্থায় থেকে আন্দোলনের সাথে পরে যুক্ত হয়েছে, তাহলে সেইটাকে আপনি কৌশল বলবেন না প্রতারণা বলবেন? না, গুপ্ত অবস্থায় যেটা করছে, যাদের কথা বলা হয়, সেটা তো আপনার রাজনৈতিক কৌশল। এখনো তো দেখি টকশোতে অনেকে বলে বিএনপির ভিতরে নাকি গুপ্ত জামাত আছে, বলে। আমি জানি, আমি নামই বলতে পারি, যেমন আমাদের একজন সাংবাদিক আজিজ সাহেব সিনিয়র, উনি প্রায়ই বলেন বিএনপিতে গুপ্ত জামাত আছে। আমি তাকে বললাম, তো বিএনপিতে গুপ্ত জামাত থাকলে সে তো বিএনপির পক্ষের লোক না, বিপক্ষের লোক। তা আপনি বুঝতেছেন তো সেগুলো সরান না কেন? এগুলো কতগুলো ভেক্টর ইউজ করে, যেমন কি প্রশাসনের সব অমুকের লোক, প্রশাসনের সব তমুকের লোক, তো সব লোক প্রশাসনে আমার, আবার নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে আমার বিরুদ্ধে, যেমন সেটাই তো। তাহলে এগুলো কতগুলো ভেক্টর ইউজ করে, কিন্তু এখানে এগুলো তো আমাদের কাছে দৃশ্যমান। কেন? গণভোটের কথা বিএনপির আজকের প্রধানমন্ত্রী, তখনকার তারেক রহমান সাহেব, নির্বাচনের আগে তারেক রহমান সাহেব, নির্বাচনের পরে প্রধানমন্ত্রী, তখন উনি কি বলছিলেন? ধানের শীষে যেভাবে ভোট দিবেন ঠিক একইভাবে গণভোটের হায়ের পক্ষে ভোট দিবেন। তো আপনার কথায় সবাই ভোট দিছে, এখন আপনি এখান থেকে সরে যাচ্ছেন, এখন আপনি বলতেছেন এটা সংবিধানে নাই। এইবার আসি, সংবিধানে নাই কি আছে? সংবিধান, নির্বাচন কে দিল? অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই, নির্বাচন দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে তো সে তো সাংবিধানিক সরকার না। যে সরকারের নামটা ও সংবিধানের মধ্যে নাই, সে তো ওই সংবিধান অপারেট করতে পারে না। না, মানে তারা তো বলেনি যে তারা এটা করবে না, তারা তো বলেছে করবে। কোনটা? মানে সংস্কারের বিষয়গুলো তো তারা করবে, কাজ করবে, এটা তো তারা বলছে সংবিধানের ভিতরে থেকে। না, আপনি করবেন যে, আপনার তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি তো ওথ নেন নাই।
আপনি তো ওটা নেন নাই। সেটা তো সংবিধানের আপনার বিদ্যমান সংবিধানে তো সেটা নাই। বিদ্যমান সংবিধানে তো আপনার নির্বাচনটাও নাই। আপনি যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন করছেন, সেটা কি সংবিধানে আছে? না, সেটা তো একটা বিশেষ মুহূর্তে, আপনি সেটা তো ওটা বিশেষ মুহূর্তে মানে কি? মুহূর্তে তো আপনার এই হবে আমি আপনাকে যখন চ্যালেঞ্জ আপনার ছুড়ে দিচ্ছি, প্রধানমন্ত্রী নাই বা আপনি এই নাই। যখন সংবিধানের কথা বলেন সংবিধানের মধ্যে থাকতে হবে, আপনার মন মতো থাকলে তো হবে না। না, এখন ধরেন প্রধানমন্ত্রী নাই, কিছু নাই, তখন সেই রাষ্ট্রটা চলবে কি করে? সেই রাষ্ট্রটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন নির্বাচন একটা দিল ফেব্রুয়ারি 26-এ। এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিছে। অন্তর্বর্তীকালীন সরকার অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী ছিল। ওনাকে এই শর্তে আনা হয় নাই যে উনি কার কাছে চাইছিলেন? সরকারই তো নাই তখন। হ্যাঁ আছে, সরকার ছিল। অন্তর্বর্তী সরকার তো ছিল। ছিল না। অন্তর্বর্তী 8 তারিখে ওট নিছেন। 7 তারিখ তো না? হ্যাঁ, 8 তারিখ নিয়েছে। 8 তারিখে ওট নিছেন, আর উনি তো চাইলেন 7 তারিখে। খেয়াল আছে কামাল ভাই? 7 তারিখ বললেন আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই। হ্যাঁ, সম্মানিত দর্শক, কার কাছে চাইছেন? আমরা একটু ই করে দেই যে সম্মানিত দর্শক, আমাদের ভিতরে মাসুদ কামাল এসে যুক্ত হয়েছেন। ধন্যবাদ মাসুদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, বলেন। অনেকেই বলে যে, আমি আমার বিবেচনায় বলছি যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। না, সরকার না থাকলে বিএনপি কার কাছে চাইলো 3 মাসের মধ্যে নির্বাচন? আবার ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন আমি দেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম। এই যে দায়িত্ব নিলেন এবং তার কাছে চাওয়া হয়েছে, কারণ ইউনূস সরকার তখন আসেন নাই। কিন্তু আমার যেটা কেন্দ্রীয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের যে বিষয়টা, মানে এইটা কি আন্দোলনকালীন সময় ছিল নাকি এটা পরে যুক্ত হলো? আপনি এই সংস্কারটা জুলাই সনদের আলোকে যদি আপনি সংস্কার না করেন, সনদ তো পরে হলো, না কিন্তু আগে সংস্কার যে করতে হবে, সংস্কার করতে হবে, সেটা সিদ্ধান্ত নিলে দলমত নিবে, সবাই ঐক্যমত আসলো। মানে সেটা আন্দোলনকালীন সময় ছিল কিনা? না জুলাই আন্দোলনকালীন সময় এই সংস্কারের প্রশ্নটা ছিল কিনা? না জুলাই এটাই হচ্ছে আন্দোলনের সময় সংস্কারের প্রশ্ন ছিল না, তখন তো ছিল সরকারকে হটানো। হ্যাঁ, যেমন সরকারকে হটানোর পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে এই হোমওয়ার্ক ছিল বলে আমার কাছে মনে হয় না। সেটাই, মানে মোহাম্মদ তানজিমউদ্দিন খান এই কথাটাই বলেছেন তার সাক্ষাৎকারে যে জুলাই আন্দোলনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক ছিল না। উনি এটা বললে তো হবে না, কারণ তার পরবর্তী ধাপগুলো তো আমরা সবাই মেনে নিছি। টাইম টু টাইম যখন সবাই মেনে নিছে, তখন তো আপনি এখান থেকে পিছাইতে পারবেন না। আমরা এই যে আমরা যদি কিছু অনিয়ম, একটা তর্কের খাতিরে বলছি, আমরা দুই পক্ষ, কামাল ভাই আর আমি, কিছু অনিয়ম সহকারে কিছু জিনিস আমরা মেনে নিচ্ছি। আমরা যদি দুই পক্ষ মেনে নেই, তখন তো আপনি অনিয়মের দোহাই দিয়া পারবেন না। কারণ উনি যে বলছে ওটা তো জুলাইয়ের পরে, আন্দোলনের পর যখন সরকার আসলো, সংস্কার পরিষদ হলো, ঐক্যমত্য পরিষদ হলো, 6 মাস 7 মাস ধরে তারা যাতায়াত করলেন, লেফট রাইট করলেন, সব বুঝলাম। ইউনূস সাহেব অথর্ব সরকার, রাজনীতিবিদ না। রাজনীতিবিদরা বুঝলেন না কেন যে আমরা সংবিধানের বাইরে আছি? একবারও কি আপনি শুনছেন যে এই 7 মাস 8 মাস যে দৌড়ঝাঁপ দিল, একবারও গিয়ে কেউ বলছে ইউনূস সরকারের কাছে যে দেখেন সংবিধান মোতাবেক তো 3 মাসের মধ্যে নির্বাচন, আপনি লেফট রাইট করতেছেন কেন, আপনি নির্বাচন দিয়ে দেন? কেউ কি বলছিল? আমরা এই প্রশ্নটা নিয়ে রাজ্জাক ভাই, আমরা এই প্রশ্নটা নিয়ে একটু, তার মানে ইঞ্জিনিয়ারিংটা এডমিটেড। আর ইঞ্জিনিয়ারিং করার পর যখন বিএনপি ক্ষমতা আসছে, তাহলে তো বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে তার কথা মতে। কারণ আপনি তো ইঞ্জিনিয়ারিং করার মানে কি? ইঞ্জিনিয়ারিং করা মানে কাকে ক্ষমতা আনবেন, কাকে আনবেন না, সেই সিদ্ধান্ত। এখন উগ্রবাদীকে যদি আপনি না আনতে চান, সেটা তো আপনি এডমিট করছেন। আবার বলছেন এইটা যে আমি যদি কখনো মবের শিকার হই, তাহলে পরে আমি জামাত এবং শিবির দায়ী থাকবে। তার মানে আপনি উগ্রপন্থী বলতে তাদেরকে মিন করছেন। বিরোধী দল তো তার আর তো কেউ ছিল না। উনি তো, আপনি তো ক্লিয়ার করেন নাই কোন দলটা। এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা সেটা শেষ করে দিই। মাসুদ ভাইয়ের মনে হয় একটা থাকতে পারে, এটা ছোট টিপ্পণী থাকতে পারে আপনার। না, সেটা উনি নোটে রাখুক। আচ্ছা, তারপরে আসেন ইঞ্জিনিয়ারিং এর কথা যদি আসে, তাহলে ইঞ্জিনিয়ারিং আপনি ইঞ্জিনিয়ারিংটা এডমিট করি যদি আমি, তাহলে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জেতানো হয়েছে যদি উগ্রবাদীকে ঠেকানো হয়। তাহলে গণভোটকে ইঞ্জিনিয়ারিং করে না জেতানোর কোনো কারণ নাই কেন? এবং তাতে বিএনপি একমত হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার মধ্যে সে তো ম্যাক্সিমাম ভোট পাইছে, এবং বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, উনি কি বলছেন? গণভোটে ভোট দিবেন। তো গণভোটে ভোট দিলে এবং বিএনপি যদি গণভোটে তারেক রহমান সাহেবের কথায় দিয়ে থাকেন, তাহলে তো হা জিতবে, 1 নম্বর। 2 নম্বর, যদি হা ভোট ফেল করতো, মানে গণভোটটা টোটালি ফেল করতো, আর বিএনপি ক্ষমতায় যেত ইঞ্জিনিয়ারিং এর নামে, তাহলে এস্টাবলিশড হয়ে যেত যে বিএনপি গণভোটে হাতে ভোট দেয় নাই। সুতরাং সেই ইঞ্জিনিয়ারিং এর পার্ট যদি আমি ধরি, তাইলে গণভোটকে জিতাইতে যেমন বাধ্য হয়েছে, একইভাবে বিএনপিকেও ক্ষমতায় নিছে তারা ইঞ্জিনিয়ারিং করে, এবং বিরোধী দলকে ঠেকাইছে। এটা হলো আপনি যদি ইঞ্জিনিয়ারিংটাকে আমরা এডমিট করি, এখানে কোনো আর কোনো বিকল্প নাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং কথাটা আসছে, এবং ইঞ্জিনিয়ার সৈয়দা রেজওয়ানা হাসান সে নিজেও বলছে আমরা উগ্রবাদীকে যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে, সেটার জন্য যা করার আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। এটা যদি বলে, তাহলে এই ইঞ্জিনিয়ারিং মানে, তার মানে নির্বাচনটা, এটা তো শুধু উনি যে উগ্রবাদীদের ক্ষতি করলেন কথার কথা বলছি। আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হইল, উনি কে?
উগ্রবাদীকে ঠেকানোর জন্য। আপনি তো ভোট দিবেন, ভোটে যদি উগ্রবাদী আসে, আমি তর্কের খাতিরে বলছি, উগ্রবাদী আসবে, কিন্তু আপনি ঠেকানোর কে? এটা 1 নম্বর। 2 নম্বর, আপনি বিরাট উপকার করছেন রাষ্ট্রের, ভালো কথা, উগ্রবাদীদেরকে ঠেকাইছেন, আপনি ঠেকাইছেন। উগ্রবাদীদের ঠেকানো মানে আপনি তো শুধু উগ্রবাদীকে যে বঞ্চিত করছেন ক্ষমতায় যাওয়া তা নয়, যারা ক্ষমতায় গেছে সেই নির্বাচনটাকে বিতর্কিত করছেন। আপনি টোটাল নির্বাচনটা বিতর্কিত করছেন এবং আজকে পর্যন্ত তাকে কেউ কিছু বলছে না। এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য একটা বিষয়, হুইচ ইজ ভেরি পেইনফুল। আপনি একটা নির্বাচনকে বিতর্কিত করে দিলেন এবং আপনি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এনে দিলেন বিএনপিকে, যেহেতু উগ্রবাদীকে ঠেকাইছেন, এবং একইভাবে আপনি গণভোট হাক জয়যুক্ত করতে হবে, তা নাহলে প্রশ্ন আসবে যে তারেক রহমান সাহেব বলছিলেন প্রধানমন্ত্রী সাহেব ভোট দিতে, তাহলে গণভোট ফেল করে কেমনে? এই সব কিছু যদি আপনি মিলান, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই। এই গণভোটই মেনে নিতে হবে 1 নম্বর। এবং সংস্কার যদি সংবিধানে করতে হয়, তাহলে এইটাই হলো একমাত্র দরজা ঢোকার, অর্থাৎ সংস্কার পরিষদ হিসাবে ওত নিয়ে ওই সংস্কারের নামে আপনি সংবিধানে ঢুকবেন, নাহলে ওই সংবিধান ঢোকার কোনো স্কোপ রাখা হয় নাই। এবং তাদের সময় দেখেন যে মানে মোহাম্মদ তানজিমুদ্দিন খান তাদের সময় ইউজিসির সদস্য, সে বলছে যে গত 1.5 বছর উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। তাহলে এখন এটার সাথে কি করে আপনি মিলাবেন? মানে যে গত 1.5 বছরে উগ্রবাদীদের রাজনৈতিক ক্ষমতায়ন করা হয়েছে, তর্কের ক্ষেত্রে তারটাই ধরে নিলাম যে ক্ষমতায়ন করা হয়েছে, সেটা তো শেষ পর্যন্ত নির্বাচনে ঠেকাই দিল। হ্যাঁ, নির্বাচন ঠেকাই দিচ্ছে না, তার মানে কি ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় চলে যেত, সেটাকে ঠেকানো হয়েছে। উগ্রবাদীদেরকে সৈয়দ রেজওয়ানা ঠেকাইছেন, ভালো কথা। ওনাকে উগ্রবাদীকে ঠেকানোর মানি হচ্ছে যাদেরকে ক্ষমতায় নিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়েছেন ইঞ্জিনিয়ারিং। মাসুদ ভাই, ইট ইজ অ্যান অ্যাডমিশন বাই রেজওয়ানা। মাসুদ ভাই কি বলবেন এই বিষয়ে? কোন বিষয়ে? এই যে মানে উনি যে ইঞ্জিনিয়ারিং কথা বললেন, আর তার সাথে হচ্ছে যে উগ্রবাদীদের ঠেকানো রেজওয়ানার বক্তব্য, এবং আরেকটা অভিযোগ হচ্ছে যে মানে গত 1.5 বছর উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। যেটা হয়েছে তো হয়েছে, এটা আসলেই হয়েছে। কারণ এই দেশে স্বাধীনতার পর এই মৌলবাদী যে গোষ্ঠীটা আছে আর কি, তারা এই গত 1.5 বছর মানে ইউনূস সরকারের আমলে যতটুকু আশকারা পেয়েছে, এটা এই স্বাধীনতার পরে পর্যন্ত আর কখনো পায় নাই। সর্বোচ্চ আশকারা এই সময় তারা পেয়েছে। এখন ইউনূস সরকার এই আশকারা এদেরকে কেন দিল, এটা মাথায় রাখেন। দিলই কেউ নেই, ইউনূস সাহেব এভাবেই সারা দেশে একটা ভয়ের রাজত্ব উনি কায়েম করতে চেয়েছিলেন। কারণ ওনার হাতে আর কিছু ছিল না। মানে উনি যে অপকর্মগুলি করেছেন, উনি কিন্তু অনেক অপকর্ম করেছেন। এই দেশের নিয়মতান্ত্রিক যে একটা ব্যবস্থা, এটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। মানে তাদের অপকর্মের কোনো শেষ নাই, হিসাব করলে অনেক কিছু বেরোবে। এবং সেটাকে চালিয়ে রাখার জন্য ওনার এগুলি আমরা দেখছি কিছু উন্নতি হয়েছে, হয় নাই যে তা না, যেমন ফরেন রেমিটেন্স বলেন বা রিজার্ভ ফান্ড, কিছু উন্নয়ন হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় নাই, সেটা ঠিক আছে। কিন্তু এভারেজ যদি আপনাকে ভালো করে লক্ষ্য, ইউনূস সরকার চলে গেছে, মাসুদ ভাই যেমন বললো তার দুর্নীতির খতিয়ান আছে, সৈয়দ রেজওয়ানা ইঞ্জিনিয়ারিং নিয়ে কমপ্লেন করলো, একটা ইঞ্জিনিয়ারিং ইস্যু নিয়ে আসলো, ইলেকশনটাকে বিতর্কিত করছে। আসিফ নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আসিফ মাহমুদ তাদের দুর্নীতির অভিযোগ আছে। আমার প্রশ্ন হচ্ছে সেটা অ্যাকশনে নিয়ে যাচ্ছি না কেন আমরা? আমাদের দুর্বলতাটা কোথায়? অ্যাকশনে যাচ্ছি না কেন? 1 নম্বর। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন যে নির্বাচনী সরকার যখন ইউনূস সরকার ছিল, প্রায় 200-250 আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, এই দাবি সেই দাবি আমরা দেখছি। আজকে নির্বাচিত সরকার হওয়ার পর 1 মাস 1.5 মাস পার হয়ে গেল, কোনো দাবি তো আমরা দেখছি না। কেন? দাবি দেওয়া কি শেষ হয়ে গেছে, নাকি এটা একটা ওই সরকারের ডিস্টার্ব করার জন্য প্রক্রিয়া ছিল? 3 নম্বর, ইউনূস সাহেবের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত এই কারণে, যদি সে উগ্রবাদীদেরকে দিকে ঝুঁকে থাকে। অ্যাকচুয়ালি ইউনূস সরকারের ব্যর্থতা কোথাও নাই। উনি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, বাংলাদেশে কোনো রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়েও চেঞ্জ করাইতে পারে নাই। ইউনূস সাহেব ব্যর্থ হয়েছে একটা জায়গায়, সংস্কার করতে পারে নাই। যেই সংস্কার করলে দ্বিদলীয় শাসন ব্যবস্থা তাদের সবচেয়ে বেকায়দ হবেন। নাহলে বাংলাদেশে যে সংস্কার করার কথাগুলো চলছে চলমান, এতে সাধারণ লোকের কোনো ক্ষতি হবে না, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, ফরেন পলিসির কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু রাজনীতিবিদ, যারা ক্ষমতায় যাবে তারা তাদের ক্ষমতাটা কুক্ষিগত করতে পারবে না। দ্যাট ইজ দ্য বেসিক প্রবলেম। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, তারা হচ্ছে পুরনো বন্দোবস্ত, কোনো সন্দেহ নাই। 3 নম্বর আরেকটা কথা আসেন, আমরা কতগুলা মারাত্মকভাবে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ভর করে কার উপরে? লোড বেয়ারিং বিম। এই দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটা ডিসিপ্লিন ফোর্স, সেটা হলো সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর 57 জন অফিসার যখন নির্বিচারে গুলিতে নিহত হয়ে যায়, দেশের সার্বভৌমত্বের ভিত্তি সেদিনই সবচেয়ে ভঙ্গুর হয়ে গেছে। আজও পর্যন্ত এই সরকার আসার পর আমরা ধরেন এই ফ্যামিলি কার্ড নিয়ে আলাপ করি, খাল খনন নিয়ে আলাপ করি, নানান বিষয় আলাপ করি, সংস্কার, সংবিধান এটা নাই ওটা নাই। এই যে বিডিআর হত্যার বিচারটার ব্যাপারে সুস্পষ্টভাবে কেউ কোনো স্টেটমেন্ট দিচ্ছে না যে আমরা এই বিচার করে ছাড়বো। অথচ ইউনূস সরকারের সময় তারা বারবার বলছে নির্বাচনের বিচার একটা চলমান প্রক্রিয়া। কিন্তু আমি এই সরকারের কাছে জানতে চাই, বিডিআর
এই 57টা সেনা অফিসার যেখানে আমার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গেছে, সেই ব্যাপারটায় একটা ওপিনিয়ন তাদের কাছে চাই, এবং সেই বিচারটা কত দূর কিভাবে তারা অগ্রসর হচ্ছে এটা আমরা জানতে চাই নির্বাচিত সরকারের কাছ থেকে। রাজ্জাকি ভাই ঠিক বলেছেন, এটা অনেক পুরনো দাবি এবং অনেক দিন ধরে এই দাবি চলছে। আমি এটার পাশাপাশি মাসুদ ভাই অবশ্যই এই দাবি নিয়ে যদি কোনো কথা বলতে চান অবশ্যই বলবেন, কিন্তু পাশাপাশি আরেকটা প্রসঙ্গের অবতারণা করে নিচ্ছি, তা হচ্ছে স্কুল ভর্তি পদ্ধতির ভেতর বাহিরে আমরা পৌঁছতে চাই, এবং এই ভেতর বাহির এবং অন্তরে অন্তরে, যেমন ধরেন আমাদের স্কুলে ভর্তি হওয়া, ভর্তি যুদ্ধ, কোচিং বাণিজ্য, এবং আমরা দেখলাম যে সংসদে আমাদের শিক্ষামন্ত্রী বিরোধী দলীয় নেতার বক্তব্যের বিরোধিতা করলেন, কিন্তু আবার সংসদ থেকে বের হয়ে এসে উনি আবার সেই বক্তব্যকেই কিন্তু বাস্তবায়ন করলেন। এই ধরনের অদ্ভুত ঘটনা কেন ঘটছে? দেখেন, হাসনাত আবদুল্লাহ সাহেব উনি সংসদে বললেন যে ভর্তি পদ্ধতিতে পরীক্ষা থাকা উচিত, ভর্তি পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি করা উচিত, তাতে ভালো স্টুডেন্ট বের হয়ে আসে, এবং এই ফিডার ইনস্টিটিউশনগুলো যদি এরকম ভালো স্টুডেন্টকে প্রডিউস করতে পারে তাহলে উচ্চতর শিক্ষায় ভালো হয়। তো এই যে প্ল্যানটা, জবাবে আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন যে এটা নিয়ে আমরা যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলবো, অভিভাবকদের সঙ্গে কথা বলবো, শিক্ষাবিদদের সঙ্গে কথা বলবো, সভা সেমিনার করবো, আমরা এটা নিয়ে ওয়ার্কশপ করবো, এবং ওয়ার্কশপ করার পরে প্রাপ্ত ফল নিয়ে আমরা এমপি সাহেবদের সঙ্গে কথা বলবো, তারপরে এটা ব্যাপারে একটা জনমত গড়ে তুলবো, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এবং সেটা আগামী শিক্ষাবর্ষের মধ্যেই সম্ভব। আমার এই বক্তব্যটা কিন্তু ভালো লাগছে কারণ এটা হলো মাত্র মার্চ মাস, আরও হাতে আমার কিন্তু 7-8 মাস আছে এই আলোচনা করতে পারে। তবে আগামী বছর এই ভর্তির আগে অক্টোবর দিকে এই বছর সিদ্ধান্ত নেবে কীভাবে হবে। খুব ভালো ছিল। এটা মানে পরের দিন উনি বলে দিলেন যে ভর্তি পরীক্ষা এভাবে চলবে না, এই লটারির মাধ্যমে ভর্তি আর হবে না। আজকে দেখলাম প্রজ্ঞাপন হয়ে গেল। এখানে একটু ছোট্ট যুক্ত করে দেই, গতকালকে চলমানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, উনি বলেছেন যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন এভিডেন্স বেসড ডেটার উপরে, এবং মেজর স্টক হোল্ডারদের সাথে কথা বলে উনি এইখানকার প্রোগ্রামে এই কথা বলে গেছেন। এবং কথাগুলি কয় বলছেন তা জানি না, ওনারা বলেছেন এটা উনি দাবি করেছেন। না, ওনারা ক্ষমতায় আসছে না 28 দিন মাত্র। এই 28 দিনের মধ্যে ববি হাজ্জাজ কোথায় কি করছে সব তো আমাদের মুখস্থ। খালি ওনার বাসায় বাথরুমে কোন গেছে এটা আমি জানি না, এছাড়া সব জানি। ওনার কোথায় কোন প্রোগ্রাম ছিল আমরা সব জানি। তিনি বলেন না স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডারদের সঙ্গে ওনারা কবে কথা বললেন? মনে করে যে যদি বলে থাকেন তাহলে আগের দিন কেন শিক্ষামন্ত্রী বললেন যে আমরা বলবো, এবং স্টেপ বাই স্টেপ বলেছেন। আমি যেগুলি বললাম প্রত্যেকটা কথা উনি বলেছেন। জনমত গড়ে তুলবো, জনমত কবে করলেন? এটা উনি বলেছেন যে শুধু ধরেন যে এটা শুধু শিক্ষামন্ত্রী বা তাদেরই সিদ্ধান্ত, এটা পুরো ক্যাবিনেটের সিদ্ধান্ত না। ওকে, ক্যাবিনেট ইস্যু না, আমি জানতে চাচ্ছি এটা কবে বলেন না আমাকে, আমি জানতে চাই, এটা বলেন না। শুনেন, আমি একটা কথা সবসময় বলি, সবসময় এই কথাটা আমি বলি, সেটা হলো কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমন সেন্স হলো এটা আনকমন বিষয়, মানুষের আনকমন বৈশিষ্ট্য, এটা হলো কমন সেন্স। এটা খুব জরুরি, থাকা দরকার। কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। যখন আপনি একটা বড় কাজ করবেন তখন সেখানে এক্সপার্ট অপিনিয়ন লাগবে, এক্সপার্ট দিয়ে বুঝতে হবে। কমন সেন্স আপনি বলতে পারবেন এই বহুতল ভবনটা দেখতে ভালো লাগছে, ভালো লাগছে না, কিন্তু যদি বিল্ডিংটাকে ভেঙে আবার রিপেয়ার করতে হয় ওটা কমন সেন্সে হবে না। তো এখন একটা পদ্ধতি চলছিল, সেই পদ্ধতিটা আপনি চেঞ্জ করবেন। যদি ক্যাবিনেটও সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেট এক্সপার্ট কয়জন এই ব্যাপারে, কারিকুলাম বুঝে কয়জন, আপনারা বুঝান না ভাই। কারিকুলাম ডিফারেন্ট জিনিস, কারিকুলামের এক্সপার্ট লোকে মানেন, বসেন, কথা বলেন, হাতে সময় তো আছে। এমন তো নয় যে পরশুদিন কেমত হবো, কেমতের আগে এটা আমার করতে হবো, তা তো না। টাইম আছে, এনাফ টাইম, আলোচনা করেন। আমি আপনাকে একটা কথা বলি ভাই, সেটা হলো কি, আসলে লটারি সিস্টেমটা কি এটা আপনি জানেন? লটারি সিস্টেমটা কি এইটাই এরা ভালো মতো জানে কিনা আমার সন্দেহ আছে। লটারি সিস্টেম কিন্তু এমন না যে যারা যারা ভর্তি হবে সবার তালিকা নিয়ে আসো, সারা দেশে সবগুলো আইনে আমি লটারি করবো, কে ভিকারনেসের চান্স পাবে, কে নটরডেমের চান্স পাবে, কে হলিক্রসের চান্স পাবে, তুলবার হবে, এরকম না। কিন্তু প্রথমত হলো আপনার বাসাটা কোথায় সেখানে উল্লেখ করতে হবে। আমার বাসা কোথায়? ধরেন আপনার বাসা হলো মিরপুর 14 নম্বর, তখন আপনাকে বলা হবে তুমি তোমার এই বাসা থেকে ধরেন আপনার সার্টেন 2 কিলোমিটার অ্যারাউন্ডের মধ্যে যে কোটা ইনস্টিটিউশন আছে তার মধ্যে তুমি অ্যাপ্লাই করবা, তোমার নাম দাও, তোমার মার্কশিট দাও। মানে এটা হলো একদম ক্লাস 1-এর পরে যেগুলো আছে 3, 4, 5-এর জন্য তোমার প্রিভিয়াস পরীক্ষা, ফাইনাল পরীক্ষার মার্কশিটটা দাও, দিয়ে তুমি অ্যাপ্লাই করো।
যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এটা কিন্তু টোটালি একটা কম্পিউটার সিস্টেম, কিন্তু ওরা দেখবে এই ওদের কাছে স্কুলগুলি একটা রেটিং আছে, কোন স্কুলের কোন স্তরে রেটিং আছে, ওই রেটিং অনুযায়ী আপনার মার্কস অনুযায়ী মনে করেন 5,000 লোক অ্যাপ্লাই করছে, ওখানে 10টা স্কুলে কিন্তু 5,000 নেওয়ার ক্যাপাসিটি আছে। এখন যেটা নাকি এই রেটিং অনুযায়ী 1 নম্বর স্কুল, তার হয়তো মাত্র আছে 1,000 লোক নেওয়ার অথবা 700 লোক নেওয়ার, ঠিক আছে। তখন তারা এই যে 10,000 লোক অ্যাপ্লাই করলো, এর মাঝখান থেকে যাদের মার্কস ভালো এরকম 700 জনকে তারা ওইটা দিবে। ওখানেও কিন্তু আপনার মেধাটা যাচাই হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে তাদের মধ্যে কিন্তু ওই ক্যাটাগরি করবে যে আপনি বাসা হলে মনে করেন সেই যাত্রাবাড়ি, তার জন্য ওইটা সুইটেবল না বলে তারা মনে করবে তুমি বাড়ির কাছে থাকো। এর সঙ্গে অনেকগুলি সম্পর্ক আছে। 1 নম্বর হলো গিয়া যদি দূরে হয় তাকে আসতে যেতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় যাবে, তাকে আসা নেওয়ার জন্য গাড়ি যাবে, রাস্তায় যানজট হবে, এগুলো অনেক কিছু কিন্তু তারা হিসাব করে। সারা দুনিয়াতে এইটা নিয়ম। আপনি জাপানে যান, বিশ্বের এই মুহূর্তে এডুকেশন সিস্টেমের মধ্যে বেস্ট এডুকেশন সিস্টেম বলা হয় ফিনল্যান্ডের। আপনি ফিনল্যান্ডের এডুকেশন গুগল করেন না ভাই, পাই যাবেন, আপনি গুগল করেন। বাংলাদেশে প্রচুর এ ব্যাপারে জানাশোনা লোক অলরেডি লোক আছে যারা নাকি কারিকুলাম বুঝে। আমি যেটা বলতেছি এডুকেশন বা জাপানিজ এডুকেশন মানে এটা নিয়ে প্রচুর, যেমন কি আমার নিজেরও ব্যক্তিগতভাবে এ ব্যাপারে তো আপনার অভিজ্ঞতা আছে। এখন এটি হলো মূল ঘটনা। তো এই জায়গায় আপনার হাত না দিয়া আপনার কমন সেন্সে মনে হলো আর কে এটা কি করছে, ও এটা হাসিনা করছে না, অতএব বাদ। এই যে অতি সরলীকৃত সিদ্ধান্ত, এটা জাতিকে অগ্রসর করে না। মন্ত্রী মহোদয় আরেকটা কথা যুক্ত মানে বলেছেন, সেটা আমার মনে হয় আপনার জন্য সুবিধা হবে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে কোভিড-19 সময় আসলে এরকম পদ্ধতি নেওয়া হয়েছিল, ওইটা একটা আপৎকালীন সময় ছিল, এই মানে লটারি সিস্টেম, কিন্তু এখন আবার নর্মালাইজ করছে সবকিছু নর্মালাইজ। এগুলো যারা বলে তাদের মূর্খতারই বহিঃপ্রকাশ ওখানে ঘটে। আমি এক কথা জবাব দিলাম, আর কি বলবো। দিন দুনিয়ার খবর নেন। মাসুদ ভাই মিলন সাহেব দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, আমেরিকায় কি খবর নেন না কেন? মাসুদ ভাই দারুণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে কমন সেন্স আসলে নলেজ কিনা, যেই প্রশ্নটা আসলে আরো একজন বিখ্যাত তাত্ত্বিক আন্তোনিও গ্রামশি উত্থাপন করেছেন অনেক অনেক আগেই তার প্রিজন্স নোটবুকে। আসলে কমন সেন্স আসলে জ্ঞান কিনা এবং যে জ্ঞানের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিনা। আবহিনা রাজ্জাকি ভাই। না, আপনি কমন সেন্স তো আপনি যদি সব কিছু চিন্তা করেন তাহলে যে কোনো বিষয়ে কিন্তু শার্প কমন সেন্স একটা ব্যাপার। কমন সেন্স তো দুইটা, শার্প কমন সেন্স। শার্প কমন সেন্স দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেই কমন সেন্সটা শার্প কিনা, শার্প হইতে হবে। আমরা যেমন এই যে জাপানের উদাহরণ দিলেন, ফিনল্যান্ডের উদাহরণ দিলেন, আর বাংলাদেশ, আমরা উদাহরণগুলো দেওয়ার সময় কিন্তু ওই সমস্ত দেশগুলো টানি, কিন্তু ওই সমস্ত দেশগুলোর যে মানুষগুলোর যে মেন্টালিটি সেটা কিন্তু আমরা টানি না। আপনি দেখেন লন্ডনে, আমি নিজের চোখে দেখছি, লেখা আছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো আইউটনেস যদি থাকো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ঘটনা ঘটছে ভোর 4টার দিকে। বাংলাদেশে যদি আপনি লিখে রাখেন তাহলে কি হবে, আপনি আইউটনেস, আপনি দেখছেন, আপনি চিন্তা করলেন অমুক থানায় যোগাযোগ করে, থানার ওসি আপনাকে প্রশ্ন করবে ওই ভোর 4টায় তুমি এখানে কেন গেছিলা, তোমার কাজটা কি ছিল, আপনাকে পেঁচাবে, কারণ একটা লোক পাইছে পেঁচানের, পৃথিবীতে এখানে কোথাও নাই। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আগে মেন্টালিটি। আপনি মেন্টালিটিকে, উই আর নট ক্যারিং দ্য মেন্টালিটি অফ আদার ডেভেলপড কান্ট্রি। আমরাও তার রাস্তা আনি, ব্রিজ আনি, সব আনি, এবং আমাদের উন্নয়নও হয়েছে, আমরা তো ওইটা নিয়ে আসছি। কিন্তু এই উন্নয়নের সাথে যে পুকুর চুরি, সেটা কিন্তু বহির্বিশ্বে চুরি নাই তা না।